প্রিয় শিক্ষার্থীরা, আশা রাখছি তোমরা এই পরিস্থিতির মধ্যে বাসায় আছো, ভালো আছো। তোমাদের ঈদ পরবর্তী অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। ঠিকঠাক শোনা যাচ্ছে আওয়াজ? যদি কেউ থেকে থাকো তাহলে একটু কমেন্ট করো অথবা লাইক দাও, আমি বুঝতে পারবো যে ঠিক আছে কিনা। আমি আসলে তোমরা যদি কেউ সাড়া না দাও তাহলে বুঝতে পারবো না যে আসলে ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা। ওকে, আমরা শুরু করছি। ঠিক আছে, তোমাদের ইতিমধ্যেই ব্যবস্থাপনা বিষয়ের একটি ক্লাস সম্পন্ন হয়েছে, আমাদের ম্যাডাম নিয়েছেন ব্যবসায়ের সহায়ক সেবা চ্যাপ্টারটি। আমরা আজকে শুরু করতে যাচ্ছি ব্যবস্থাপনা বিষয়ের দ্বিতীয় পত্রের সমন্বয় সাধন অর্থাৎ নবম চ্যাপ্টারটি। তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবে, আমি এখানে আগে লিখে রেখেছি যে আজকের চ্যাপ্টারের নাম হচ্ছে সমন্বয় সাধন অর্থাৎ কোঅর্ডিনেশন। আমরা আজকে পড়ব এখানে সমন্বয় সাধনের ধারণা, আর পড়ব হচ্ছে সমন্বয় সাধনের নীতি বা আদর্শ। তোমাদেরকে খুব সিম্পলি বলছি, সমন্বয় সাধন শব্দটির সাথে যদি তোমরা ভালো মতো বুঝতে চেষ্টা করো, একটু মনোযোগ দাও। ওকে, ঠিক আছে, যদি মনোযোগ দাও তাহলে বুঝতে পারবে এখানে কি বলা আছে। সমন্বয় সাধন, এর আগে আমি একটু চলে যাচ্ছি তোমাদের ব্যবস্থাপনা বিষয়ে ব্যবসা সংগঠন ব্যবস্থাপনার দ্বিতীয় পত্রের দ্বিতীয় চ্যাপ্টার অর্থাৎ ব্যবস্থাপনার নীতি একটা চ্যাপ্টার ছিল। সেখানে ব্যবস্থাপনার নীতি প্রথম ব্যবস্থাপনার কার্যাবলীতে কতগুলো বলা ছিল, 7টা কার্যাবলী ছিল। প্ল্যানিং, অর্গানাইজিং, স্টাফিং, কোঅর্ডিনেশন, এই সবগুলো। লাস্টে ছিল নিয়ন্ত্রণ। এর আগের চ্যাপ্টারটা হচ্ছে সমন্বয় সাধন। একটু মনোযোগের সাথে দাও, একটু মনোযোগের সাথে সবাই শোনো যে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের নিমিত্তে, আমি আবারও বলছি, প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের নিমিত্তে প্রতিষ্ঠানে নিয়োজিত। প্রাতিষ্ঠানিক, একটু মনোযোগ দিবে। আমার মনে হয় সবাই খাতা কলম নিয়ে নিয়েছে অলরেডি, কারণ আমি ক্লাসের সময় তোমাদেরকে খাতা কলম নিয়েই ক্লাস করাই। এখন আমি যেহেতু দেখতে পাচ্ছি না তোমরা কি নিয়েছো, আসলে আমি বিশ্বাস রাখছি তোমাদের উপর, তোমরা সবাই খাতা কলম নিয়েই বসেছো। তোমরা সাথে সাথে আমার কথাটা শোনার সাথে সাথে একটু লিখে ফেলবে। প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের নিমিত্তে, প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের নিমিত্তে প্রতিষ্ঠানে নিয়োজিত বিভিন্ন ব্যক্তি, তারপরে হচ্ছে বিভাগ, উপবিভাগের প্রচেষ্টাবলীকে এক সূত্রে গ্রথিত, সংযুক্ত ও সুসংহত করার প্রক্রিয়াকে বলা হয় সমন্বয় সাধন। আমি আবারও বলছি, প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের নিমিত্তে, একটু খুব ভালো করে মনোযোগ দিয়ে শোনো, প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের নিমিত্তে প্রতিষ্ঠানে নিয়োজিত বিভিন্ন ব্যক্তি বিভাগের প্রচেষ্টাবলীকে এক সূত্রে গ্রথিত, সংযুক্ত ও সুসংহত করার প্রক্রিয়াকে বলা হয় সমন্বয় সাধন। তোমরা যদি খুব ভালো করে চিন্তা করো, এখানে উদাহরণ হিসেবে আসতে পারে যে মনে করো একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি আছে, সেখানে অনেকগুলো ডিপার্টমেন্ট থাকে। ক্রয় বিভাগ থাকে, বিক্রয় বিভাগ থাকে, প্যাকেজিং বিভাগ থাকে, এরকম বিভিন্ন ধরনের বিভাগ থাকে। এই প্রত্যেকটা বিভাগের একটার সাথে আরেকটা বিভাগের সংযোগ ঘটানোর যে প্রসেসটা, যে পদ্ধতিটা, সেটাই হচ্ছে সমন্বয় সাধন। অর্থাৎ একটা বিভাগ শার্টের হাতা তৈরি করছে, আরেকটা বিভাগ শার্টের কলার তৈরি করছে, আরেকটা বিভাগ শার্ট প্যাকেট করছে, আরেকটা বিভাগ শার্টের বাটন অর্থাৎ বোতাম লাগাচ্ছে। এক একটা বিভাগ এক একটা কাজ করছে। এক একটা বিভাগের সাথে আরেকটা বিভাগের যদি সংযোগ না ঘটানো যায় তাহলে কিন্তু নির্দিষ্ট লক্ষ্য অর্জিত হবে না। ওই কোম্পানির নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য, অর্থাৎ
আবারও বলছি, সংজ্ঞার সাথে মিলিয়ে বলছি, প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের নিমিত্তে প্রতিষ্ঠানে নিয়োজিত বিভিন্ন ব্যক্তি, বিভাগ, উপবিভাগের প্রচেষ্টাবলীকে এক সূত্রে গ্রথিত, সংযুক্ত ও সুসংহত করার প্রক্রিয়াকে বলা হয় সমন্বয় সাধন। আশা রাখছি তোমরা বুঝতে পারছো। তারপরেও যদি কখনো তোমাদের এগুলো সমস্যা মনে হয়, তাহলে ফেসবুক আইডিতে, মেসেঞ্জারে তোমরা ইচ্ছা করলেই আমাকে নক করতে পারবে। আমার নাম্বার দেওয়া আছে, সেগুলো তোমরা সেখানে ফোন দিয়ে আমার কাছ থেকে জেনে নিতে পারবে। ওকে, একটু আবার আমি বলছি, অর্থাৎ তুমি যদি একটা চ্যাপ্টারের সংজ্ঞা ক্লিয়ার করো, সংজ্ঞা যদি ভালো মতো বুঝতে পারো, তবে মনে হবে টোটাল চ্যাপ্টারটা শেষ, ওই চ্যাপ্টার আর কিছুই থাকে না। একটু মনোযোগ দাও। আমি আবারও বলছি, কিন্তু প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের নিমিত্তে বিভিন্ন ব্যক্তি, বিভাগ ও উপবিভাগের প্রচেষ্টাবলীকে এক সূত্রে গ্রথিত, সংযুক্ত ও সুসংহত করার প্রক্রিয়াকে বলা হয় কি? সমন্বয় সাধন। উদাহরণ হিসাবে আমি আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আমরা যখন পুলিশের প্যারেড দেখি অথবা সেনাবাহিনীর প্যারেড দেখি, তখন তাদের প্যারেড, অর্থাৎ তারা যখন মার্চ পাস্ট করে, মাঠে যখন তাদেরকে দেখা যায় যে তাদের হাত একই রকম, একই তালে মিলছে। কারোর সাথে কারোরটা মিলে না এমন হচ্ছে না, প্রত্যেকের হাতের সাথে প্রত্যেকের হাত মিলছে, প্রত্যেকের পায়ের সাথে প্রত্যেকের পা মিলছে, প্রত্যেকের তাকানোর সাথে প্রত্যেকের তাকানো মিলছে, ক্যাপের সাথে ক্যাপ মিলছে। অর্থাৎ কি, কারোর সাথে কারো মিলছে না, এরকম যদি হয় তাহলে কিন্তু সমন্বয় হবে না। আরেকটা উদাহরণ হিসেবে তুমি বোঝার চেষ্টা করো। আরেকটা উদাহরণ হিসেবে, যদি একটি খাবার 10টি পিঁপড়া একটি খাবার নিয়ে যায়, কেউ একটু বেশি পরিশ্রম করে, কেউ একটু কম পরিশ্রম করে, তা কিন্তু না, সবাই সমান পরিশ্রম করে। অর্থাৎ একটা পিঁপড়া যতটুকু এনার্জি লস করছে ওই খাবারটা নিয়ে যাওয়ার ক্ষেত্রে, আরেকটা পিঁপড়া ঠিক ততটুকুই করছে। অর্থাৎ তাদের মধ্যে একটা ব্যালেন্স আছে, যে সবাই যদি সমভাবে ওই জিনিসটাকে ধরে নিয়ে যায় তাহলে ঠিক মতো নিয়ে যেতে পারবে। কিন্তু যদি একটা পিঁপড়ার জায়গায় যদি একটা পিঁপড়া চিন্তা করে যে আমি আজকে পরিশ্রমের একটু অংশ কমিয়ে দিব, তাহলে তারা নিয়ে যেতে পারবে, কিন্তু ঠিক মতো পারবে না, সঠিক সময়ে নিয়ে যেতে পারবে না। তাহলে আশা রাখছি তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো। আবারও আমি সংজ্ঞাতে একটু যাচ্ছি। প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের নিমিত্তে প্রতিষ্ঠানে নিয়োজিত বিভিন্ন ব্যক্তি, বিভাগ ও উপবিভাগের প্রচেষ্টাবলীকে এক সূত্রে গ্রথিত, সংযুক্ত ও সুসংহত করার প্রক্রিয়াকে কি বলা হচ্ছে? সমন্বয় সাধন। ঠিক আছে? ওকে, আমরা আজকে পরের টপিক যেটা ছিল, অর্থাৎ সমন্বয় সাধনের ধারণা মোটামুটি ক্লিয়ার হলো। পরের টপিক ছিল, একটু ভালো করে খেয়াল করো, সমন্বয় সাধনের নীতি বা আদর্শ। এখন খেয়াল করো, তুমি যদি সমন্বয় সাধন ঠিক মতো না করো, অর্থাৎ সমন্বয় সাধনের যে নিয়ম কানুনগুলো আছে, যে নীতিগুলো আছে, সেগুলো যদি তুমি মেনে না নাও, তাহলে কিন্তু তোমার যে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জন, অর্থাৎ টার্গেট যেটা ছিল, সেটা তুমি পরিপূর্ণ করতে পারবে না। তুমি যদি তোমার টার্গেট ফিল আপ করতে না পারো, অর্থাৎ তোমার একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে, আমি আগে একটা উদাহরণ দিয়েছিলাম, একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে যদি দেখা যায় যে সপ্তাহ শেষে 1 কোটি পিস বা 30,000 পিস বা 50,000 পিস শার্ট তৈরি করতে হবে, কিন্তু কোনো কারণে 30,000 পিস শার্ট তৈরি হয়নি, তার মানে কোনো না কোনো জায়গায় সমন্বয়হীনতা ছিল, অর্থাৎ সমন্বয় ঠিকঠাক মতো হয়নি, বিধায়ী কিন্তু 30,000 পিস শার্ট কমপ্লিট হয়নি। আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো। যেহেতু 30,000 পিস শার্ট হয়নি, তার মানে কোনো না কোনো নীতি বা নিয়ম মানা হয়নি। যদি মানা হতো তাহলে কিন্তু এই সমস্যাটা হতো না। দেখো, তাহলে সমন্বয় সাধনের কতগুলো নীতিমালা আছে। তোমাদের পাঠ্যপুস্তক, অর্থাৎ খালেকুজ্জামান স্যারের বইটাতে 10টা নীতিমালার কথা বলা আছে।
এখানে নীতিমালার কথা বলা আছে কয়টি? 10টি। খেয়াল করো, প্রথমে যে নীতিমালাটা ছিল সেটা হচ্ছে লক্ষ্যের বা উদ্দেশ্যের নীতি। আমি একটু লিখে দিচ্ছি। প্রথম যে নীতিমালাটা ছিল সেটা হচ্ছে লক্ষ্যের বা উদ্দেশ্যের নীতি। একটু মনোযোগ দাও। দেখো, আমরা ক্লাসে একবার পড়েছিলাম যে লক্ষ্য কি? পরিকল্পনার অভিপ্রেত ফলকে লক্ষ্য বলে। এখানে বলা হচ্ছে যে লক্ষ্যের বা উদ্দেশ্যের নীতি। এখন সমন্বয় সাধন হবে যদি টার্গেট দেয়া না থাকে, যদি লক্ষ্য নির্ধারণ করে দেয়া না হয় কোনো প্রতিষ্ঠানের, তাহলে কিন্তু সমন্বয় সাধন ঠিক মতো হবে না। তার মানে কি? ওই যে একটা উদাহরণ দিয়েছিলাম যে 30,000 পিস শার্ট, 30,000 পিস শার্ট বানাতে বলা হয়েছে একটা সপ্তাহে। তাহলে দেখা গেল সপ্তাহের মধ্যে, এক সপ্তাহে যদি 30,000 পিস শার্ট তৈরি করতে বলা হয়েছিল, 30,000 পিস শার্ট তৈরি করতে গেলে একটা টার্গেট দেওয়া আছে 30,000 পিস। তার মানে কি? সমন্বয় সাধনের যে লক্ষ্যটা, যে টার্গেটটা দেওয়া আছে, সেই টার্গেট যদি তুমি পরিপূর্ণ করতে চাও, তাহলে তোমার প্রতিষ্ঠানের কর্মীদেরকেও সেভাবেই এগিয়ে নিয়ে যেতে হবে। তার মানে প্রাতিষ্ঠানিক যে লক্ষ্য ছিল, সেই লক্ষ্যের বা উদ্দেশ্যের নীতিটা তোমাকে অবশ্যই মানতে হবে। যদি না তুমি লক্ষ্যের বা উদ্দেশ্যের নীতি না মানো, তাহলে তোমার যে প্রতিষ্ঠানের টার্গেট ছিল 30,000 শার্টের পিস তৈরি করার, সেটা কিন্তু হবে না। পরের নীতি হচ্ছে প্রারম্ভে শুরুর নীতি। খেয়াল করো, প্রারম্ভে শুরুর নীতি। তার মানে আমি সমন্বয় সাধন শুরু করলাম, যদি আমার প্রতিষ্ঠানের কাজ শুরু হয় মার্চ মাসের 1 তারিখ থেকে, তার মানে প্রারম্ভে শুরুর নীতি বলতে বোঝাচ্ছে ওই প্রথম দিন থেকেই সমন্বয় জিনিসটা থাকতে হবে। অর্থাৎ আমি কাজ শুরু করে দিলাম প্রথম দিন, কিন্তু ঠিকঠাক মতো কাজ হচ্ছে কিনা সেই তদারকিটা আমি 5 দিন পরে গিয়ে করলাম, তাহলে কিন্তু হবে না। অর্থাৎ সমন্বয় সাধনের যে কাজটা, সেটা কিন্তু আমার শুরু থেকেই শুরু করতে হবে। এটা আরেকটা নীতি বা নিয়ম। তার মানে প্রারম্ভে শুরুর নীতি বলতে বোঝাচ্ছে এইটাই, যে সমন্বয় সাধন অর্থাৎ প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জন বলতে প্রতিষ্ঠানের কাজ যখন থেকে শুরু হবে, সমন্বয় সাধনের কাজ ঠিক তখন থেকেই আমাকে শুরু করতে হবে। যেমন ধরো যে আমি কি বলবো, যেমন ধরো 10টা বন্ধু সকালবেলা হাঁটতে বের হয়েছে। তারা সবাই একই টাইমে নির্দিষ্ট সময়ে হাঁটা শুরু করলো। এরপরে একটা বন্ধু হঠাৎ করে এসে বলল, থেমে গিয়ে বলল যে তোমরা 9 জন এগিয়ে যাও, আমি একটু পরে আসব। তাহলে কিন্তু হবে না। তার মানে শুরু থেকেই শুরু করতে হবে। যে আমি একটু পরে শুরু করব হাঁটা, সেটা কিন্তু হবে না। অর্থাৎ 10 জন যেখান থেকে শুরু করেছে সেই থামলে হবে না, শুরু থেকেই সেটা শুরু করে নিয়ে যেতে হবে। প্রারম্ভিক শুরুর নীতি। এরপরে 3rd নাম্বার যেটা, সেটা হচ্ছে আদেশের ঐক্য নীতি। খেয়াল করো, আদেশের ঐক্য নীতি। এখন তোমার প্রতিষ্ঠানে ঊর্ধ্বতন কর্মকর্তা অনেক থাকতে পারে, ঊর্ধ্বতন কর্মকর্তার প্রধান অনেক থাকতে পারে, কিন্তু একটা ডিপার্টমেন্টকে যে কাজ দেয়া হবে, সেই কাজটুকুর আদেশদাতা হতে হবে একজন। একটা ডিপার্টমেন্টে, মনে করো সেলস ডিপার্টমেন্টে, আদেশদাতা যদি হয় 2 জন, বা পারচেজ ডিপার্টমেন্টের আদেশদাতা যদি হয় 2 জন, মানে মোট কথা হচ্ছে যে কাজটি আমি কর্মীদের কাছ থেকে আদায় করে নিব, যে কাজটি আমি করব, সেই কাজের একজন শ্রমিককে বা একটা দল শ্রমিককে আদেশ দেওয়ার জন্য আমাকে আদেশদাতা হতে হবে একজন। যদি ঊর্ধ্বতন কর্মকর্তা 2 জন আদেশ দেয় তাকে, তাহলে হবে কি, সে কিছু বলতে পারবে না, কর্মীরা তো কিছু বলতে পারবে না। কর্মী কি করবে, তারটাও শুনবে, তারটাও শুনবে। শোনার পরে তার যেটা মনে হয়, সে কিন্তু সেই অনুযায়ী চেষ্টা করলেও করতে পারে। চেষ্টা যদি করে, কিন্তু তারপরেও সেই যে কাঙ্ক্ষিত লক্ষ্য, সেখানে সে যেতে পারবে না। অর্থাৎ যদি কর্মীর আদেশদাতা হয় একজন,
তাহলে সে তার কাজটা সম্পূর্ণভাবে করতে পারবে। আমি আরেকটু ক্লিয়ার করছি এই জায়গায়। টপিকটার পয়েন্টটা ছিল আদেশের ঐক্যনীতি। তার মানে কাজের মধ্যে আদেশের নীতি বা আদেশদাতা হবে একজন। এখন আমি প্রথমে উদাহরণ দিয়েছিলাম একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কোনো একটা গ্রুপ বা কোনো কতগুলো কর্মী বা একটা দল কর্মী শার্টের হাতা তৈরি করছে, কোনো একটা কর্মী শার্টের কলার তৈরি করছে। এখন একটা কর্মী শার্টের কলার তৈরি করছে, তাকে আদেশ দেওয়া হলো শার্টের কলার তৈরি করার জন্য, কিন্তু আরেকজন ঊর্ধ্বতন কর্মকর্তা এসে বললেন শার্টের কলার এখন তৈরি করার দরকার নেই, আপনি শার্টের কলার তৈরি করে শুরু করে দেন, হাতা বাদ দিয়ে কলার তৈরি করা শুরু করে দেন। তাহলে কি হবে? তাহলে তার কাজের মধ্যে একটা বিশৃঙ্খলতা চলে আসবে, কারণ সে একটা কাজ করতে করতে কিন্তু অভ্যস্ত। আমাদের বাংলাদেশের গার্মেন্টস সেক্টরগুলো আজকে এতটা উন্নতির দিকে কারণ একটাই, আমাদের শ্রমিকের শ্রম অনেক কম দাম, আর ওদের হাতের কাজ অনেক সূক্ষ্ম, অনেক ভালো মানের হয়। এর কারণটা হচ্ছে কি, যে একটা শ্রমিক একই কাজ বারবার যখন করতে থাকে তখন সে কিন্তু ওই কাজটাতে পারদর্শী হয়ে যায়। একটা শ্রমিক সব সময় শার্টের কলার তৈরি করে কিন্তু হঠাৎ করে তাকে বলা হলো যে শার্টের হাতা তৈরি করে দেওয়ার জন্য, তাহলে কি হবে? তার শার্টের হাতা ভালো মতো হবে না, কারণ সে তো কলার তৈরি করে অভ্যস্ত। এই কারণেই বলা হচ্ছে যে আদেশের ঐক্যনীতি। তার মানে যদি আদেশের ঐক্যনীতি না থাকে তাহলে সমন্বয় সাধন ঠিক মতো হবে না। এই নীতির ব্যত্যয় যদি ঘটে তাহলে প্রতিষ্ঠান তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে না। এরপরে চতুর্থ, নিরবিচ্ছিন্নতার নীতি। নিরবিচ্ছিন্নতার নীতি খেয়াল করো। তার মানে ওই যে এখানে 2 নম্বরে একটা ছিল যে প্রারম্ভের শুরুর নীতি, একটু তার মানে এইখানে বিরামহীনভাবে সমন্বয় সাধনের কাজটি বিরামহীনভাবে চলতে হবে, বিরতিহীনভাবে চলতে হবে। আজকে শুরু করলাম, 3 দিন করার পরে আবার অফ যাবে, তারপরে আবার শুরু হবে না। সমন্বয় সাধনটা হতে হবে নিরবিচ্ছিন্নভাবে, মানে বিরামহীনভাবে সমন্বয় সাধনের যে কাজটি আছে সেই কাজটি করে যেতে হবে। যদি করে যাওয়া হয় তবে প্রতিষ্ঠান তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবে। আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো। এরপরে আছো পরের পয়েন্ট, দলীয় সমঝোতার নীতি। দলীয় সমঝোতার নীতি। এইখানে খেয়াল করো, প্রত্যেকটি বিভাগের সাথে, অর্থাৎ ক্রয় বিভাগ, বিক্রয় বিভাগ, পরিবহন বিভাগ, বিভিন্ন বিভাগের সাথে তাদের নিজেদের ভিতরে একটি সমঝোতা থাকতে হবে। যদি না সমঝোতা থাকে তাহলে সেই কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে প্রতিষ্ঠান যেতে পারবে না। কিরকম? যে দল শার্টের হাতা তৈরি করছিল, আরেকটি দল শার্টের কলার তৈরি করছে। এখন যেই দল শার্টের হাতা তৈরি করছে সেই দল শার্টের কলার কে তৈরি করছে কিছু জানেই না, তাহলে হবে না। তাদের মধ্যে একটা কানেকশন, তাদের মধ্যে একটা সমঝোতা। এখানে আবার আরেকটা জিনিস বলা যায় যে দলীয় সমঝোতা বলতে বোঝাচ্ছে আরেকটা জিনিস, যে কর্মীদের মধ্যে যদি কোনো ধরনের ঝামেলা হয় সেটা যেন আবার নিজেদের মধ্যেই মিটমাট করা যায়, কোনো ধরনের কোনো ঝামেলা না থাকে, একজন আরেকজন সুন্দরভাবে কাজটি যেন করতে পারে। এরপরে আসো প্রত্যক্ষ যোগাযোগ। দলীয় সমঝোতার নীতির পরে আসছে প্রত্যক্ষ যোগাযোগের নীতি। খেয়াল করো, মানে একটা বিভাগের সাথে আরেকটা বিভাগ, আর এটার মতোই অনেকটা, একটা বিভাগের সাথে আরেকটা বিভাগের কানেকশন, যোগাযোগ। আমি আগের উদাহরণটাতে বলেছিলাম যে যদি একটা বিভাগের সাথে আরেকটা বিভাগের যদি কোনো ধরনের কমিউনিকেশন না থাকে তাহলে কিন্তু, প্রত্যক্ষ যোগাযোগ যদি না থাকে তাহলে কিন্তু তাদের মধ্যে যেটা করার, অর্থাৎ প্রাতিষ্ঠানিক যে লক্ষ্য, প্রাতিষ্ঠানিক যে টার্গেট, সেটা কিন্তু পরিপূর্ণ হবে না। কারণ সংজ্ঞাতেই বলে দেওয়া হয়েছিল যে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের নিমিত্তে প্রতিষ্ঠানে নিয়োজিত
বিভিন্ন ব্যক্তি, বিভাগ, উপবিভাগের প্রচেষ্টাবলীকে একসূত্রে গ্রথিত, সংযুক্ত ও সুসংহত করার প্রক্রিয়াটাই ছিল কিন্তু সমন্বয় সাধন। তাহলে প্রত্যক্ষ যোগাযোগের নীতির পরে আসবে ভারসাম্যের নীতি। আমি এখানে জায়গা হচ্ছে না, বিধে পাশেই লিখছি, তোমরা বোঝার চেষ্টা করো। ভারসাম্যের নীতি, ভারসাম্যের নীতি এটা বোঝাচ্ছে যে একজনের সাথে, একটা বিভাগের সাথে আরেকটা বিভাগের ব্যালেন্স থাকতে হবে। তার মানে যদি ব্যালেন্স না থাকে তাহলে ওই যে 30,000 পিস শার্ট তৈরি করতে বলা হয়েছিল, যে একটা সপ্তাহে এখানে কর্মীরা 30,000 পিস শার্ট তৈরি করবে, বা এক মাসেই হোক, সেটা প্রতিষ্ঠান ওয়াইজ ভ্যারি করবে। 30,000 পিস শার্ট তৈরি করতে বলা হয়েছিল, কিন্তু এখানে যদি কোনো বিভাগ কাজে গাফিলতি করে, কাজ যদি ঠিকঠাক মতো না করে, কোনো বিভাগ কাজ ভালো মতো করছে, কোনো বিভাগ কাজ একটু স্লো গতিতে করছে, তাহলে কিন্তু যে টার্গেটটা ছিল সেই টার্গেটটা ফিল আপ হবে না। তার মানে কি, ব্যালেন্স হবে না, ব্যালেন্স থাকবে না। তার মানে ভারসাম্যের নীতি থাকতে হবে। এখানে উদাহরণে আরেকটা কথা বলেছিলাম একটু আগে, যে যদি একজন কর্মী কাজ করছে, হঠাৎ করে অসুস্থ হয়ে গেল, তখন প্রতিষ্ঠানকে কিন্তু, তার মানে যে সেখানে কাজ অফ হয়ে যাবে, তাহলে কিন্তু কাজ ঠিক মতো যাবে না, ঠিক মতো হবে না, ঠিক মতো শেষ হবে না, তখন সেটার অল্টারনেট ব্যক্তি বা রিপ্লেস করতে হবে। সেই কারণে ভারসাম্যটা অর্থাৎ ব্যালেন্সটা যেন থাকে, সেই দিকে ঠিকঠাক সজাগ দৃষ্টি রাখতে হবে। এরপরে আছে নমনীয়তার নীতি। নমনীয়তার নীতি একটা নীতির সাথে আরেকটা নীতি লিংক আছে। এর আগে বলেছিলাম ভারসাম্যের নীতি। দেখো, ওই যে বলেছিলাম একটা কর্মী অসুস্থ হয়ে গেলে, এখন যদি সেখানে যদি রিপ্লেস না করে, তাহলে কিন্তু সেই কাজ হবে না। তার মানে সময় বুঝে, সুযোগ বুঝে, যেই সময়ে যেই কাজটা করা দরকার, সেই কাজটা যদি ঊর্ধ্বতন কর্মকর্তারা করতে পারে, সেটাই বলা হচ্ছে নমনীয়তার নীতি বা ফ্লেক্সিবিলিটি। অর্থাৎ এখানে একটা কর্মী অসুস্থ হয়ে গিয়েছে, তার পরিবর্তে আরেকটা কর্মী এসে এখানে কাজ করবে। যদি এই যে তাৎক্ষণিক একটা ডিসিশন নিল, তাৎক্ষণিক একটা সিদ্ধান্ত নিল যে এখানে এই লোকটা অসুস্থ হয়ে গিয়েছে, এখানে এর পরিবর্তে আরেকটা লোক বসে যাক, কাজ যেন ব্যাহত না হয়, অবিরামভাবে যেন কাজ চলতে থাকে, এটা হচ্ছে ফ্লেক্সিবিলিটি বা নমনীয়তার নীতি। এরপরে আসো আনুষ্ঠানিক সম্পর্কের নীতি। খেয়াল করো, আনুষ্ঠানিক সম্পর্কের নীতি। এগুলো সবগুলো তোমরা কিন্তু বাসাতে যদি না পড়ো, আমি যতই বোঝাই, কোনো লাভ হবে না। এমনিতেই তোমরা হয়তো বা ভাবছো যে অনলাইন ক্লাস, স্যাররা তো কিভাবে খোঁজ খবর নেবে, জানতে পারবে না, বুঝতে পারবে না। আমি তোমাদের কিন্তু বাড়ির কাজ দিব, আমি তোমাদের HW দিব, এবং এই HW গুলো তোমরা সবাই আমার আইডিতে মেসেঞ্জারে, কারোর সাথে যদি অ্যাড নাও থাকি, মেসেঞ্জারে আমাকে লিখে ছবি তুলে সেই ফটোগুলো, সেই খাতাগুলোর ছবি তুলে আমার মেসেঞ্জারে দিতে হবে। অর্থাৎ আমি তবে বুঝতে পারবো যে কে আমার এই ক্লাস, অর্থাৎ আমাদের ম্যানেজমেন্ট ক্লাস কে কে দেখেছো, কে কে দেখোনি। বাড়ির কাজ যেটা দিব সেটা কমপ্লিট করতে হবে। অবশ্যই অবশ্যই আমরা দুইজন চিন্তা করে, তারপর এটার উপর কে কে বাড়ির কাজ দিলা, কে কে দিলা না, সেটার উপর চিন্তা করে আমরা কিন্তু তোমাদের পরবর্তীতে যখন কলেজ খুলবে একটা মার্ক দেওয়ার চেষ্টা করব। আশা রাখছি বুঝতে পেরেছো কথাটা। খেয়াল করো, আনুষ্ঠানিক সম্পর্কের নীতি তার মানে কি, একটা বিভাগের সাথে আরেকটা বিভাগের যোগাযোগ। এখন একটা বিভাগের ঝামেলা আরেকটা বিভাগের সাথে যদি লেগে যায়, একটা বিভাগে হঠাৎ করে একটা ঝামেলা হলো, তাহলে কি কাজ অফ হয়ে যাবে? না, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যাবে সেই সমস্যা সমাধান করার জন্য, তাহলে অনেক লেন্দি প্রসেস, হয়ে যাবে। অনানুষ্ঠানিক সম্পর্কের নীতি খেয়াল করো,
আমি আনুষ্ঠানিক লিখব, অনানুষ্ঠানিক। অনানুষ্ঠানিক সম্পর্কে খেয়াল করো, তখন একটা বিভাগের যে ঝামেলাটা হলো সেটা আরেকটা বিভাগের সাথে মিটমাট, সেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশা না করে নিজেদের মধ্যেই যদি বসে সেটা মীমাংসা করা যায়, তাহলে সেটাতে কোনো আনুষ্ঠানিকতার প্রয়োজন নাই। অর্থাৎ অনানুষ্ঠানিকভাবেই সেটা একটা বিভাগের সাথে আরেকটা বিভাগ বা সেই ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে না গিয়ে নিচের স্তরে নিজেরাই যদি মিটমাট করে দেওয়া যায় বা কোনো ধরনের বৈঠক ছাড়া বা নিজেরাই এটাকে বসে সমাধান করা যায়, সেটাই হবে অনানুষ্ঠানিক সম্পর্কের নীতি। আর যদি সেটা আনুষ্ঠানিক পর্যায়ে চলে যায় তাহলে এটা অনেক লেন্দি হয়ে যাবে, অর্থাৎ অনেক সময়ের দরকার, সেই ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে যোগাযোগ করে বসে তারপর সেটা অনেক সময় সাপেক্ষ, ব্যয় সাপেক্ষ। তার মানে যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেটা কিন্তু তখন আর পূরণ হবে না। এই নীতিটাও তোমার ফলো করতে হবে। খেয়াল করো, এরপরে তোমাদেরকে একটু ভালো করে মনোযোগ দিয়ে আমরা টোটাল কি কি ছিল, লক্ষ্যের বা উদ্দেশ্যের ঐক্য নীতি, তারপরে হচ্ছে প্রারম্ভিক শুরুর নীতি, আদেশের ঐক্য নীতি, নিরবিচ্ছিন্নতা নীতি, দলীয় সমঝোতার নীতি, প্রত্যক্ষ যোগাযোগের নীতি, ভারসাম্যের নীতি, নমনীয়তা বা ফ্লেক্সিবিলিটি নীতি, অনানুষ্ঠানিক সম্পর্কের নীতি। তারপরে ছিল কার্যসমূহের সুসংহতকরণের নীতি, কার্যসমূহের সুসংহতকরণের নীতি। খেয়াল করো, ওই যে সংজ্ঞাতেই বলে দেওয়া ছিল যে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য, প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য বা প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের নিমিত্তে বিভিন্ন ব্যক্তি, বিভাগ ও উপবিভাগের প্রচেষ্টাবলীকে এক সূত্রে গ্রথিত, সংযুক্ত ও সুসংহত করার প্রক্রিয়াকে কি বলে? সমন্বয় সাধন বলে। তাহলে কার্যসমূহের সুসংহতকরণের নীতি, তার মানে যত কাজই হবে সবগুলোকে একত্রিত করার নীতিটা কে বলা হচ্ছে কাজগুলো, মানে সবগুলো কাজকে একত্রিত করার নীতিটাকে বলা হচ্ছে কার্যসমূহের সুসংহতকরণের নীতি। খেয়াল করো, তোমাদের আমি একটা সৃজনশীল বোঝাবো, আশা রাখছি বুঝতে পারবে। তোমাদের HW হবে যে এই যে সমন্বয় সাধনের ধারণা আর হচ্ছে সমন্বয় সাধনের নীতি বা আদর্শ। এই নীতি বা আদর্শ প্রত্যেকটা থেকেই একটা করে অনুধাবন কোশ্চেন হওয়ার সম্ভাবনা অনেক বেশি। যেমন লক্ষ্য বা উদ্দেশ্যের ঐক্যনীতি বলতে কি বোঝায়, একটা অনুধাবন কোশ্চেন। প্রারম্ভের শুরুর নীতি বলতে কি বোঝায়, আদেশের ঐক্যনীতি বলতে কি বোঝায়, নিরবিচ্ছিন্নতার নীতি বলতে কি বোঝায়, দলীয় সমঝোতার নীতি বলতে কি বোঝায়, প্রত্যক্ষ যোগাযোগের নীতি প্রত্যেকটা ক্ষেত্রে বলতে কি বোঝায় দিলেই একটা একটা করে অনুধাবন কোশ্চেন হবে। তার মানে এই চ্যাপ্টারটা কিন্তু অনেক ছোট, এখান থেকে বাদ দেওয়ার মতো বিন্দু পরিমাণের টপিক অবশিষ্ট নেই। যা আছে প্রত্যেকটা লাইন বাই লাইন তোমাদের পাঠ্যপুস্তক থেকে পড়ে নিতে হবে। যদি না পড়ো তাহলে তোমার হঠাৎ করে একটা প্রশ্ন চলে আসলে তুমি কিন্তু পরীক্ষায় আর অ্যান্সার করতে পারবে না। আশা রাখছি তোমরা বই থেকে পড়বে এবং বিশ্বাস করছি তোমরা অবশ্যই পড়বে। তোমাদের বাড়ির কাজ হচ্ছে অনুধাবন কোশ্চেন। অনুধাবন প্রশ্ন 5টি, তোমাদের ইচ্ছা মতো 5টি প্রশ্ন পড়ে নিবে। অনুধাবন প্রশ্ন 5টি, এইটুকু থেকে নেক্সট যখন ক্লাস নিব তখন এখানে পূর্ব শর্ত আর আছে গুরুত্ব, সেটা পড়াবো। খেয়াল করো, তার মানে তোমরা এই নীতি যদি তোমরা ধারণাটা ক্লিয়ার থাকে আর নীতি বা আদর্শ ক্লিয়ার থাকে তাহলে পূর্ব শর্ত যেগুলো আছে সেগুলো আশা রাখছি মোটামুটি বুঝতে পারবে। এরপরে আছে গুরুত্ব, সেটাও বুঝতে পারবে। আমি তোমাদের একটা প্রশ্ন একটু পড়তে চাচ্ছি, তোমরা একটু মনোযোগ দাও। তোমাদের পাঠ্যপুস্তকের 1 নম্বর প্রশ্ন দেখো, এখানে যে নীতিতে কি কি ছিল, কোনটা কোন নীতি সেটা তুমি দেখলেই বুঝতে পারবে যদি একটু মনোযোগ দাও। দেখো, এর আগে আমি ক্লাসে বলেছিলাম তোমাদেরকে যে আমরা উদ্দীপক পড়ার আগে যদি প্রশ্নগুলো পড়ে নিই তাহলে আমাদের উদ্দীপক থেকে প্রশ্ন বের করতে সুবিধা হবে। প্রথম কোশ্চেন কি হচ্ছে দেখো, কতে আছে ব্যবস্থাপনা কি, খতে হচ্ছে দলীয় প্রচেষ্টা এগিয়ে নিতে সমন্বয় অপরিহার্য কেন। থার্ড কোশ্চেন, যেটা থেকে মূলত উদ্দীপকের কোশ্চেন, আমি সেটাতেই বোঝাতে চাচ্ছি। দেখো, উদ্দীপকে মিস্টার আরিফের প্রতিষ্ঠানে কাজের শুরুতে
সমন্বয়ে কোন নীতিমালার প্রয়োগ ঘটেছে? খেয়াল করো কোশ্চেন, কোন নীতিমালার প্রয়োগ ঘটেছে? আমি আবার বলছি প্রশ্নটা, উদ্দীপকের মিস্টার আরিফের প্রতিষ্ঠানে কাজের শুরুতে সমন্বয়ে কোন নীতিমালার প্রয়োগ ঘটেছে? তার মানে এখানে নীতিমালা যে 10টা পড়েছি বা নীতি যেটা পড়েছি সেটার একটা না প্রয়োগ এখানে দেয়া আছে। প্রশ্নটা হচ্ছে যে কোন নীতিমালার প্রয়োগ ঘটেছে। এখন আমরা উদ্দীপকে চলে যাই। দেখো, মিস্টার আরিফ একটা পরিবারের মহাব্যবস্থাপক। তিনি বিভিন্ন বিভাগের প্রধানদের সভা করে সামনের বছরের প্রাতিষ্ঠানিক লক্ষ্য নির্ধারণ করলেন। খেয়াল করো, মিস্টার আরিফ একটা প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক। তিনি বিভিন্ন বিভাগের প্রধানদের সভা করে সামনের বছরের প্রাতিষ্ঠানিক লক্ষ্য নির্ধারণ করলেন। তোমাদের ধারণা হচ্ছে যে প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছি। আসলে এভাবে কখনোই প্রশ্নের উত্তর খুঁজতে যাবে না, টোটাল উদ্দীপক শেষ করার পরে তোমাকে উত্তর বের করতে হবে। এরপর তার আলোকে বিভিন্ন বিভাগের বার্ষিক লক্ষ্য স্থির করে পরিকল্পনা প্রণীত হলো। অতঃপর তার আলোকে প্রত্যেক বিভাগ ত্রৈমাসিক পরিকল্পনা গ্রহণ করে কাজ শুরু করলো। প্রতি মাসের শেষে বিভাগীয় প্রধানগণ স্বেচ্ছায় একত্রে বসে প্রত্যেকের কাজের অবস্থা, অগ্রগতি ও করণীয় নির্ধারণ করায় কাজে সমঝোতা ও সংহতি পরিলক্ষিত হয়। মিস্টার আরিফ বিভাগীয় প্রধানদের এ কাজে সন্তুষ্ট। প্রশ্নটা ছিল যে মিস্টার আরিফের প্রতিষ্ঠানে কাজের শুরুতে সমন্বয়ের কোন নীতিমালার প্রয়োগ ঘটেছে। তাহলে কাজের শুরুতে তিনি একটা কাজ করেছিলেন, সামনের বছরের প্রাতিষ্ঠানিক লক্ষ্য নির্ধারণ করেন। তার মানে লক্ষ্যের নীতি, সেটা ছিল প্রথমেই লক্ষ্যের বা উদ্দেশ্যের নীতি। এরপরের প্রশ্নটা হচ্ছে যে স্বতঃস্ফূর্ত সমন্বয় ব্যবস্থা গড়ে ওঠায় আরিফের প্রতিষ্ঠানে সামনে এগিয়ে যাবে বক্তব্যের যথার্থতা উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো। খুব ইজি। দেখো, স্বতঃস্ফূর্ত সমন্বয় ব্যবস্থা গড়ে ওঠায় মিস্টার আরিফের প্রতিষ্ঠান সামনে এগিয়ে যাবে বক্তব্যের যথার্থতা উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো। কি বোঝা যাচ্ছে? বক্তব্যটি কি বোঝা যাচ্ছে? বক্তব্যের যথার্থতা, বক্তব্যটি যথার্থ, এটাই বোঝা যাচ্ছে। খেয়াল করো, তোমরা যদি এখান থেকে 2টা বা 3টা বা 4টা প্রশ্ন, এই টোটাল টপিক নিয়ে 4টা প্রশ্ন বা 5টা প্রশ্ন করো, তাহলে তুমি খুব ভালো মতো পড়তে বুঝতে পারবে আশা রাখছি। আজকের টপিক আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। তারপরেও যদি বুঝতে না পেরে থাকো তাহলে কোনো সমস্যা নেই, আমরা আবার যখন রিভাইজ করাবো তখন তোমরা আবার বুঝতে পারবে। এইটা যেহেতু ক্লাস অনলাইনে আপলোড থাকবে, তোমরা আমাদের কথাগুলো শুনে শুনে ক্লাসগুলো আবার করতে চেষ্টা করবে। যে বন্ধুগুলো ক্লাস করছে না তাদেরকে উৎসাহিত করো, কারণ হচ্ছে কি, কলেজ খোলার সাথে সাথেই তোমাদের কিন্তু বর্ধিত সিলেবাসের উপর পরীক্ষা হবে। ভাবার কোনো অবকাশ নাই যে ইয়ার চেঞ্জ পরীক্ষা কি আর হবে, আদৌ কি হবে? অবশ্যই হবে ইয়ার চেঞ্জ পরীক্ষা। বর্ধিত সিলেবাস নিয়ে, আগের সিলেবাস সহ এই সিলেবাস নিয়ে তোমাদের ইয়ার চেঞ্জ পরীক্ষা হবে। কাজেই আমার মনে হয় তোমরা বাসায় থাকো, অযথা বাইরে ঘোরাফেরা না করে নিজের মতো করে পড়াশোনা করো, মনোযোগ দিয়ে পড়াশোনা করো। ঠিক আছে, আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।